নমস্কার, অ্যাকুরেট অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত। আগের দিনের ভিডিওতে আপনারা জেনেছিলেন যে একটি মানুষ কিভাবে তার উঁচু জীবনযাপন করতে পারে বা তারা কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে বা হাই অ্যাচিভার্স কম্বিনেশন কি করে আমরা বার্থ চার্টে দেখতে পারি। তার মধ্যে আমি বিভিন্ন রকম 6টি আপনাদেরকে সূত্র শেয়ার করেছিলাম, যেখানে আমরা লগ্নকে দেখেছি, চন্দ্রকে দেখেছি, বৃহস্পতি বুধের কম্বিনেশনগুলো দেখেছি যে তারা কিভাবে আমাদের সাথে ভাইটাল রোল প্লে করে আমাদের লাইফে উন্নতির জন্য। আজকে তেমনভাবেই আমরা এই ভিডিওর পরবর্তী পার্ট, যেটির মাধ্যমে আপনারা যারা হয়তো বিচার করছেন বা নিজের চার্ট সম্পর্কেও জানতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই জানতে চাইবেন। তো আজকে আপনারাও যারা সঠিকভাবে আপনাদের নিজস্ব জন্মছক বা আপনাদের ক্লায়েন্টের জন্মছকে আপনারা খুঁজতে চাইছেন যে এই মানুষটি কিভাবে বড় জায়গায় যেতে পারবে বা আপনারাও অ্যাজ এ হিউম্যান বিং আপনারাও উন্নতি করতে পারবেন কিনা, তো তার জন্য এই কম্বিনেশনগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। প্রথমে আসবো যে নবম, দশম, একাদশ ঘরগুলো কিন্তু আমাদের জ্যোতিষে সমানভাবেই গুরুত্বপূর্ণ। যে নবম, দশম, একাদশ ঘরগুলো আমাদের জন্মছকে ভালো আছে কিনা, এই নবম, দশম, একাদশকে কেন্দ্র করেই আজকে আমাদের বাকি সূত্রগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রথমেই আমরা দেখবো যে নবম ঘরকে কিভাবে সুন্দর করে আরো বিচার করতে হয়। দেখুন, অনেক সময় আমরা প্রথম কি ভুল করি যে নবম ঘরের অধিপতিকে দেখলাম, নবম ঘরে দেখলাম, তাহলেই বুঝে গেলাম যে না, জন্মছকের নবম ঘরটা ভালো আছে। কিন্তু না, এখানে কিন্তু একটা জিনিস আপনারা যেটা মিস করছেন, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে নবম ঘরের ন্যাচারাল কারক গ্রহকে, মানে নবম ঘরের একটা ন্যাচারাল কারক গ্রহ প্ল্যানেট আছে কে, তারা হচ্ছে রবি এবং বৃহস্পতি। তো নবম ঘর যখন অ্যানালাইজ করবেন আপনারা, তখন কিন্তু দেখবেন যে জন্মছকে রবি অ্যান্ড বৃহস্পতিটাও সেই চার্টে এদের দুজনের মধ্যে একজন স্ট্রং আছে কিনা, তাহলে বুঝবেন যে না, এটা কিন্তু প্রথম একটি সূত্র, বা আমরা যদি কন্টিনিউ সূত্র বলেন তাহলে অষ্টম সূত্র বা নবম সূত্র যাই হবে, তাহলে এর মধ্যেও কিন্তু এই সূত্রটা অ্যাপ্লিকেবল হচ্ছে যে তারা শুভ আছে কিনা। পরবর্তী সূত্র যদি বলি যে দশম সূত্র, দশম ঘরকে কিভাবে বিচার করেন, আপনারা দশমের অধিপতিকে দেখলেন, দশম ঘরটাকে দেখলেন, মিটে গেল না, এখানেই ভুল করছেন। পরের স্টেপটা যেতে হবে, যেটা হচ্ছে শনিকেও দেখতে হবে, কারণ শনি হচ্ছে ন্যাচারাল কারক গ্রহ অফ 10th হাউস। তাহলে যদি শনিকেও দেখেন যে জন্মছকে ভালো আছে এবং তার পাশাপাশি দশম ঘর ভালো আছে, তাহলে কিন্তু একই পাশাপাশি আপনি বলতে পারবেন দশম এর নবম ঘরও ভালো ছিল, দশমও ভালো ছিল। কিন্তু এখানে আরেকটা ছোট্ট পয়েন্ট আপনাদেরকে শেয়ার করব। এখানে বলা হচ্ছে যে এই দশম ঘরের অধিপতি যেই হোক না কেন, আপনার যদি আজকে শুক্র দশম ঘরের অধিপতি হয় বা শনি হয় বা রবি হয়, যাই হোক না কেন, কিন্তু তাদেরকে স্থির রাশিগুলোতে বসতে হবে। নিজের ঘরে তো বসতেই হবে, প্লাস যদি স্থির রাশিগুলো হয় তাহলেও কিন্তু তারা খুব ভালো রেজাল্ট দিতে পারে। যেরকম ধরুন, আজকে শনির দুটো ঘর আছে, কুম্ভ আর মকর আছে, কিন্তু স্থির রাশির ঘর কোনটা, সেটা কিন্তু কুম্ভ। তাই যদি দেখছেন যে দশম ঘর ভালো আছে ওর এবং শনিটাও স্থির রাশিতে বসে আছে, উচ্চস্থ, এই কনসেপ্টগুলো তো পরে আসবে, কিন্তু অনেক সময় আমরা বলি না ওন সাইনে রয়েছে, তাহলে ওন সাইনের ক্ষেত্রে অবশ্যই কুম্ভতে বসতে হবে, রবিকে সিংহ রাশিতে বসতে হবে, মানে স্থির রাশিগুলোতে মোট সোজা কথায় তাদেরকে বসতে হবে। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এর দশম ঘরের জায়গাটা থেকেও কিন্তু এই চারটা স্ট্রং রয়েছে। তৃতীয় সূত্র আপনাদেরকে শেয়ার করি। তৃতীয় সূত্র বলছে অবশ্যই একাদশ ঘরকে ভালো হতে হবে। এবার এখানে অনেকে একটা মিসম্যাচ কম্বিনেশন করে, আমি সবসময় বলবো এখানে এই জিনিসটাকে অ্যাপ্লাই করবেন। আপনার লগ্নটা একটু পীড়িত আছে, কোনো অসুবিধা নেই, চন্দ্রের ঘরটাও, চন্দ্র যেখানে বসে আছে তার অধিপতি একটু পীড়িত আছে, চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, কোনো অসুবিধা নেই। দেখতে হবে যে একাদশ ঘরের মালিক এবং একাদশ ঘর যাতে ভালো থাকে। একাদশ ঘর যদি ভালো থাকে, আপনার লগ্ন যদি একটু পীড়িত হয় না, আপনি জীবনে কিন্তু অ্যাপ্রিসিয়েশন পাবেন, জীবনে সম্মান পাবেন, জীবনে গেইনস পাবেন। তো যদি একাদশ ঘরের অধিপতিকে কিন্তু অলওয়েজ লগ্ন এবং চন্দ্র থেকে ভালো হতে হবে, এটা হচ্ছে আমাদের তৃতীয় সূত্র। তাই একাদশ ঘর যদি লগ্ন এবং চন্দ্র থেকে অবশ্যই ভালো হয়, আপনারা অবশ্যই চোখ বুঝে বলতে পারবেন এটা একটা হাই অ্যাচিভার্স জন্মছক। চতুর্থ সূত্র আমাদেরকে কি জানাচ্ছে? চতুর্থ সূত্র আমাদেরকে জানাচ্ছে যে যদি ধরুন আপনার নয়ের ঘরটা খারাপ আছে, নবম অধিপতি, ন্যাচারাল কারক গ্রহ সব খারাপ আছে মানলাম, কিন্তু দেখতে পাই পঞ্চম অধিপতি গ্রহ এবং পঞ্চম ভাব, পঞ্চমের সিগনিফিকেন্স কারক গ্রহ, পঞ্চমের সিগনিফিকেন্স কারক গ্রহ দুটো, রবি এখানে আবার বৃহস্পতি, এরাও যদি আবার ভালো থাকে, ধরুন নবমটা খারাপ কিন্তু পঞ্চম ভালো, পঞ্চমের অধিপতি ভালো, তাহলেও সেই জন্মছকটা কিন্তু হাই অ্যাচিভার্স কম্বিনেশনের দিকে এগোবে এবং এটাকে D9-এও ভালো হতে হবে। দেখতে হবে যে আপনার যে পঞ্চম অধিপতি গ্রহটা D9-এ কোনোভাবে 6, 8, 12-তে অবস্থান করছে না তো, D9-এর লগ্ন সাপেক্ষে, যদি D9-এর লগ্ন সাপেক্ষে 6, 8, 12-তে অবস্থান করে, তাহলেও কিন্তু পঞ্চমটা খারাপ হয়ে গেল। ওভারঅলি এটা আমরা বলতে পারি। এর পরের সূত্রটা আসে, এর পরের সূত্রটা আসছে যে বলছে যে যখন একটা মানুষ পড়াশোনা করে বা কেরিয়ার চয়েস, মানে ধরে নিন একটা, আমি বলতে পারি 16 ইয়ার্স থেকে আপ টু আপনি ধরে নিন 26, 27 বা 30,
একটা কেরিয়ার গড়ার টাইম, তো এটা মোটামুটি। তো এই টাইমে যাতে ভালো গ্রহের দশা চলে, ভালো গ্রহ মানে এখানে কিন্তু সবসময় বলছে না যে না শুভ গ্রহের দশা চলতে হবে, না, যে গ্রহেরই দশাটা চলতে হবে সেই গ্রহটা আপনার যাতে কেন্দ্র বা ত্রিকোণের অধিপতি গ্রহ হয়, বা সেটা যদি মূল ত্রিকোণ কোনো গ্রহের দশা হয়, মহাদশার কথা এখানে মূলত বলা হচ্ছে, বা যদি দেখা যায় যে না নবম দশম একাদশ গ্রহের এটা দশা চলছে, যে নবম অধিপতির দশা চলছে, দশম অধিপতি বা একাদশ, এই গ্রহগুলো আপনাকে কি করবে না, আপনার দেখুন পড়াশোনা মানুষ কিসের জন্য করে, মেন তো মানির জন্য, অর্থ কামানোর জন্য, অর্থ উপার্জন করার জন্য, উন্নতি করার জন্য। তাহলে নবম দশম একাদশ গ্রহেরও যদি দশা চলে এবং তারা যদি খুব পীড়িত না হয়, তাহলেও কিন্তু সেটা আমরা বুঝতে পারবো যে এই মানুষটা কিন্তু হাই অ্যাচিভার্সের দিকে অবশ্যই পদার্পণ করতে চলেছে। এরপরে আমাদের একটি লাস্ট সূত্র আপনাদেরকে দেব। দেখুন আপনারা সবসময় মহাদশা বিচার করেন, অন্তর্দশা বিচার করেন, কিভাবে বিচার করেন, হয় লগ্ন থেকে বিচার করেন, কেউ কেউ তো চন্দ্র থেকে যে বিচার করতে হয় সেটা অনেকে জানে না। অবশ্যই কিন্তু এটা বিচার করবেন যে আপনার যখন যে গ্রহের দশা চলছে, চন্দ্র থেকে ওই দশার ওই গ্রহটা কোথায় বসে আছে, সে কি অন্তর্দশা কি মহাদশা, যদি চন্দ্র থেকে ওই মহাদশা এবং অন্তর্দশা গ্রহটা কি অবস্থায় আছে তার উপরেও কিন্তু রেজাল্ট অনেকটা ডিপেন্ডেন্ট হয়। এবার আপনাকে শুধু এখান থেকে না, সবসময় দেখবেন নবম ঘর থেকে যে গ্রহের দশা চলছে, ধরুন আজকে আমার তৃতীয় বসে আছে একটা কোনো গ্রহ, তার দশা চলছে, দেখবেন যে নবম থেকে তাহলে তৃতীয় ভাব কোথায়, নবম থেকে তৃতীয় ভাব সপ্তম, দশম থেকে তৃতীয় ভাব হচ্ছে তার পঞ্চম, একাদশ থেকে দশম থেকে তৃতীয় হচ্ছে ষষ্ঠ, একাদশ থেকে হচ্ছে আপনার পঞ্চম। তাহলে দেখতে হবে যে এই নবম দশম একাদশ থেকেও এই যে মহাদশা চলছে বা অন্তর্দশা গ্রহটা চলছে তারা কি অবস্থানে আছে। অনেক সময় দেখবেন হয়তো যে গ্রহের অন্তর্দশা চলছে সেটা একাদশ গ্রহের কেন্দ্রে বা একাদশ গ্রহের ট্রাইনে চলছে, ট্রাইন মানে 1-5-9, মানে যে মহাদশা চলছে তার থেকে একাদশ ঘর থেকে যদি আপনি সেটাকে বিচার করেন সেটা পঞ্চমে আসছে, তার মানে একাদশ ঘর থেকে ধরুন আপনার তৃতীয়ের দশা চলছে, তাহলে একাদশ গ্রহটা কিন্তু তার পঞ্চমে অবস্থান করছে, তাহলে সেটা কিন্তু অবশ্যই সেই দশাটা কিন্তু ভালো যাবে। কিন্তু ধরুন আপনার একটা দশা চলছে একাদশের ষষ্ঠের দশা চলছে, মানে ধরুন একাদশের ষষ্ঠ হচ্ছে আপনার কোন দশাটা বলুন তো, একাদশের ষষ্ঠ হচ্ছে চতুর্থ, যদি ধরুন আপনার চতুর্থের দশা চলছে তাহলে সেটা কিন্তু একাদশ মানে একাদশ ঘরের ষষ্ঠ ঘর, তাহলে সেই দশাটাই কিন্তু আপনাকে গেইনস হতে, লাভ পেতে আপনাকে কিন্তু স্ট্রাগল করতে হবে, আপনি কিন্তু অ্যাপ্রিসিয়েশন পাবেন না। কেন পাবেন না? কারণ একাদশের ষষ্ঠ গ্রহের দশা চলছে সেই কারণে। তা এইভাবেও কিন্তু নবম দশম একাদশ থেকেও আপনারা হাই অ্যাচিভার্সদের জন্মছকটা বিচার করতে পারেন। তাহলে আমাদের ভিডিওতে আগের দিনের কিছু সূত্র এবং আজকের কিছু মিলিত সূত্র মিলিয়ে আপনারা কিন্তু এই হাই অ্যাচিভার্স কম্বিনেশনগুলো নিজেদের জন্মছকে তো অবশ্যই অ্যাপ্লাই করবেন, এবং আপনাদের যারা পরিচিত বর্গ আছে, যারা লাইফে কিছু আপনারা মনে করছেন যে না কিছু এনারা বড় কিছু করেছেন, তাদের জন্মছকে এই কম্বিনেশনগুলো অবশ্যই মিলিয়ে দেখবেন, তারাও কিন্তু আপনারা আপনাদের লাইফে প্রগ্রেস করতে পারবেন। এভাবেই সকলে ভালো থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সকলে ভালো থাকুন, নমস্কার।